আচ্ছা, আজকে দেখো আমরা ডিসিশন মেকিং স্টার্ট করি। তো হোয়াট ইজ ডিসিশন মেকিং? It is also known as a recruitment process or statement and condition. We act as a recruiter or selector and take the decision about the candidate as per the given guidelines. মানে যেমন ভাবে ধরে যে আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশন এসছে, ঠিক তো? এবার এই যে নোটিফিকেশন এলো, নোটিফিকেশনে কিছু রিকোয়ার্ড ইনফরমেশন থাকে। কি কি রিকোয়ার্ড ইনফরমেশন থাকে না, তোকে ফার্স্ট এরকম বলে দিল, ধরে নে যে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা হতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটা কি বলেছে কি হতে হবে না 10+2+3, দ্যাট ইজ ইউর মিনিমাম ক্রাইটেরিয়া। মানে মাধ্যমিক পাস করতে হবে বা বোর্ডস যাই দিবি, এইচএস, হায়ার সেকেন্ডারিজ অ্যান্ড 3 মানে মিনিমাম গ্র্যাজুয়েশন 3 বছরের কোর্স হয়, ম্যাক্সিমাম 4-5 বছরেরও হতে পারে। তো এটা মিনিমাম ক্রাইটেরিয়া যে কাউকে মাধ্যমিক পাস করতে হবে, এইচএস পাস করতে হবে অ্যান্ড বেসিক গ্র্যাজুয়েশন হতে হবে। ফাইন। এবার আসছে তোর এজ। এজে কি আছে না, বয়স 21 থেকে 28 ইয়ার্স এর মধ্যে হতে হবে। ফাইন। এবারে বলছে দেখ সিটিজেনশিপ বলে একটা কলাম আছে, দেখবি সিটিজেনশিপ কি হতে হবে না আইদার ইন্ডিয়ান অথবা নেপাল অথবা ভুটান, এগুলো। তো এই ধরনের কিছু ক্রাইটেরিয়া থাকে, এটা ফর্মের মধ্যে দেওয়া আছে, আরো অনেক ক্রাইটেরিয়া আছে দেখবি। তো আমি এই 3টে পয়েন্টকে জাস্ট তুললাম। তো এবার তুই ফর্ম ভরছিস, ফর্মে তুই তোর নাম ধাম আতা পাতা বয়স, কোথায় থাকিস কি না, কত মার্কস পেয়েছিস, কবে পাস আউট হয়েছিস, সবকিছু দিবি। এবার ফর্মটা ভরে সাবমিট হয়ে গেল, টাকা পয়সা দিয়ে দিলি, অ্যাডমিট কার্ড এসে গেল। পরীক্ষা দিতে যখন যাবি কি চেক হবে? তোর নাম আর ছবিটা শুধু চেক হবে। তোর যেটা অরিজিনাল আইডি প্রুফ থাকে তার সাথে শুধু ওই দুটো জিনিস চেক করে, নাম আর ছবিটা ঠিক আছে কিনা। এর বাকি ফর্মের যে ডেটাগুলো থাকে, তোর অ্যাড্রেস, গার্জেন নেম বা বয়স, এই ধরনের ডেটাগুলো কিন্তু ওই পরীক্ষা দেওয়ার সময় চেক হয় না। যেগুলো আরো ডেটা আমি ফর্মে দিই, তাহলে সেগুলো চেক কখন হয় না যখন এক্সাম হয়ে যাওয়ার পর পাস করে গেলাম, ইন্টারভিউ এর সময় যখন ভেরিফিকেশন হয় তখন ওই ডেটাগুলো ক্রস চেক করা হয় যে যে ডেটাগুলো আমি দিয়েছি, যা দেওয়া হয়েছে আর ব্যাংক যেগুলো চেয়েছে সেগুলো স্যাটিসফাই হচ্ছে কিনা। ফাইন। তো ধর এই 3টে ক্রাইটেরিয়া আছে, আমি এগুলো নাম্বারিং করে দিচ্ছি। ধর এটা কন্ডিশন 1, কন্ডিশন 2 এন্ড কন্ডিশন 3, দিস আর দ্য মেইন ক্রাইটেরিয়া। তাহলে আমি এখানে 1, 2 এন্ড 3 3টে ক্যাটাগরি লিখলাম। এবার কোনো একটা ক্যান্ডিডেটের যদি সমস্ত ইনফরমেশন যেগুলো ব্যাংক চাইছে আর তুই ফর্মে যেগুলো ভরেছিস সেগুলো যদি স্যাটিসফাই হয়ে যায়, তাহলে ডেফিনেটলি সেই ক্ষেত্রে আমরা ক্যান্ডিডেটটাকে কি করব, সিলেক্ট করে নেব। ক্যান্ডিডেট মাস্ট বি সিলেক্টেড, ঠিক? এবার সাপোজ ধর যে তোর গ্র্যাজুয়েশন হয়ে গেছে, ঠিক আছে, তুই ইন্ডিয়াতে থাকিস, ঠিক আছে, ফাইন। আর বলছে তোর বয়স এখন 30 বছর, তাহলে তো স্যার এই কন্ডিশনটা স্যাটিসফাই হলো না, তাই তো? আমাকে বলেছিল বয়স আমার হতে হবে কি 21 বছর থেকে 28 বছরের মধ্যে, বাট আমার বয়স এখন 30 বছর, তাহলে এজের যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা স্যাটিসফাই হবে না। এবার যদি কখনো এরকম হয় যে কোনো একটা মেন কন্ডিশন, এগুলো যে সব মেন কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না ধর, তখন তুই তুরন্ত কি চেক করবি যে এটার কোনো অল্টারনেট ক্রাইটেরিয়া আছে কিনা। যদি কারোর বয়স 28 বছরের উপরে চলে যায় তখন তার জন্য একটা অল্টারনেট ক্রাইটেরিয়া থাকে। সেটা কি থাকে না, তা সে যদি এসসি, এসটি বা ওবিসি বা এক্স সার্ভিস ম্যান হয়, তাহলে তার জন্য একটা ডিফারেন্ট ক্যাটাগরির জন্য রিল্যাক্সেশন থাকে। এজ রিল্যাক্সেশনটা হচ্ছে অল্টারনেট ক্রাইটেরিয়া। তাহলে এই অল্টারনেট ক্রাইটেরিয়াটার হেল্প কখন নিতে হবে? যখন মেন কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। তাহলে ধর আমি একজন জেনারেল ক্যান্ডিডেট, আমার বয়স 30 বছর হয়ে গেছে, তাহলে মেন কন্ডিশনটা ফলস। আর এখানে দেখ যে অল্টারনেট ক্রাইটেরিয়া গুলো বলা হয়েছে, এখানে জেনারেলের কিছু নেই, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এন্ড এক্স সার্ভিসম্যানের জন্য আছে। তাহলে আমার কাছে কি অল্টারনেট ক্রাইটেরিয়া আছে? যদি তুই জেনারেল ক্যান্ডিডেট হোস তাহলে কি 28 বছর পেরিয়ে গেলে আর দিতে পারবি, বা 30 বছর বয়সে একটা লোক ক্লার্ক দিতে পারবে? পারবে না।
তাহলে কোনো একটা ক্যান্ডিডেটের যখন মেন কন্ডিশন ফলস, আমি সঙ্গে সঙ্গে তার অল্টারনেটটা চেক করবো যে আছে কি নেই। যদি অল্টারনেট থাকে এন্ড সেটা যদি ফলস হয়, তাহলে ডেফিনেটলি আনসারটা আমার কি হয়ে যাবে, রিজেক্টেড হয়ে যাবে। মানে কোনোভাবেই এই ক্যান্ডিডেট যদি পরীক্ষায় পাসও করে যায়, তাহলে সে কখনোই অফার লেটার পাবে না, তাকে সিলেক্ট করা হবে না। ইন্টারভিউ এর পর বা আগে যদি তার ভেরিফিকেশনে আটকে যায়, তাহলে সে রিজেক্টেড হয়ে যাবে। ঠিক, এবার এরকম যদি একটা সিচুয়েশন হয় যে 28-30 বছর বয়স কারো, ঠিক আছে, বাট লোকটার কাছে শিডিউল ট্রাইবের সার্টিফিকেট আছে, তাহলে অল্টারনেট ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করবে? ইয়েস অর নো? মেন কন্ডিশনটা ফলস, অল্টারনেট ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করবে। সাথে সাথে কি আমি বাকি ডিপার্টমেন্ট গুলোও দেখছি, সেই ডিপার্টমেন্ট গুলোও স্যাটিসফাই করছে ডেটা, মানে এডুকেশন কোয়ালিফিকেশন, তুই গ্র্যাজুয়েট হয়েছিস, তুই নেপালে থাকিস, স্যাটিসফাই করেছে। বাট এজের মেন কন্ডিশনটা স্যাটিসফাই করেনি, তার অল্টারনেটটা করেছে। তো ইন দ্যাট কেস আমি ডিরেক্টলি একে সিলেক্ট করতে পারবো না। এই ক্ষেত্রে আনসার যেটা আসবে, রেফার টু ডিপার্টমেন্ট এজ, মানে যে ডিপার্টমেন্টের এই প্রবলেমটা হয়েছে, কোন ডিপার্টমেন্টের প্রবলেম ছিল, এজ, তাহলে এই ক্যান্ডিডেটটাকে রেফার করা হবে এজ ডিপার্টমেন্টে। কেন রেফার করা হবে না, ওই ডিপার্টমেন্ট চেক করবে যে তুই যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটটা দিচ্ছিস সেটা আদৌ জাল না ঠিক। ঠিক আছে, ওই জন্য আগে এটা চেকিং করার জন্য তোকে ওই ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করা হবে, দেন তোকে সিলেক্ট করা হবে কি রিজেক্ট করা হবে সেটা 10-15 দিন পরে জানা যাবে। at that time current scenario you are referred to department age, ফাইন। এবারে ধর এরকম হলো যে কোনো একটা ক্যান্ডিডেট গ্র্যাজুয়েট হয়েছে, তার মেন কন্ডিশনটা ফলস হচ্ছে, অল্টারনেট ক্রাইটেরিয়াটা ট্রু হচ্ছে, তার সাথে সাথে দেখা যাচ্ছে সে নেপাল, ভুটান বা ইন্ডিয়া থেকে বিলং করে না, এরকম একটা সিনারি। তাহলে কি হবে বল? যখনই 3 নম্বর কন্ডিশনটা দেখছিস সে স্যাটিসফাই করছে না, যে না তুই ইন্ডিয়ায় থাকিস, না নেপালে থাকিস বা ভুটানে থাকিস, এই তিনটের মধ্যে কোথাও স্যাটিসফাই হচ্ছে না, তাহলে আমি কি চেক করব? যখনই মেনটা ফলস আসছে আমি তার অল্টারনেট চেক করব, ঠিক। বাট এখানে তার জন্য কোনো অল্টারনেট অ্যাভেলেবেল নেই, তাহলে চোখ বন্ধ করে তুই কি লিখে দিবি? রিজেক্টেড লিখে দিবি। এই স্ট্যাটাস গুলো সব মনে রাখ, এগুলো কিন্তু সিচুয়েশন তোর সামনে আসতে পারে যখন তোরা কোয়েশ্চেন সলভ করবি। এবার আমি আর একটা ইম্পর্টেন্ট জিনিসে আসি, তাহলে আমি কি কি পয়েন্ট শিখলাম? যে ডেটাগুলো চাই। এই চ্যাপ্টারটার নাম কি? তুই এত লেটে কেন জয়েন করলি? আমি নাম দেখিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, ল্যাট্রিনে ছিলাম। ডিসিশন মেকিং চ্যাপ্টারের নাম। ওকে স্যার। মাঝে মাঝে কোয়েশ্চেন করবে না, যা জিজ্ঞেস করা হবে চ্যাটে আস করবে। পড়াতে পড়াতে কোয়েশ্চেন করলে ইয়ে হারিয়ে যায়, লিঙ্ক হারিয়ে যায়। পড়িয়ে নেবো তারপরে করবে। আচ্ছা, কি জানো কোথায় ছিলাম আমি, কোন জায়গাটা বলছিলাম রে? স্যার ওই রিজেক্টেড স্ট্যাটাস আমি জায়গাগুলো বলছিলাম কি না, ফার্স্ট আমরা যে কোনো কন্ডিশন রিকোয়ার্ড ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো মেন কন্ডিশন গুলো ফার্স্ট চেক করবে, যে 1 2 3 দিস আর দ্য মেন কন্ডিশন। মেন কন্ডিশন যদি কোনো না কোনো স্যাটিসফাই না হয়, তুমি তার অল্টারনেট অ্যাভেলেবেল আছে কিনা সেগুলো চেক করবে। যদি অল্টারনেটটাও ফলস হয়, তাহলে আর বাকি কিছু চেক করার দরকার নেই, সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে আনসার এসে যাবে কি রিজেক্টেড। আর যদি এরকম হয় মেন কন্ডিশনটা ফলস এলো, তার অল্টারনেটটাও স্যাটিসফাই করেছে, তার সাথে সাথে তুই কি চেক করবি? বাকি ডিপার্টমেন্ট গুলোও চেক করবি, সেগুলোও যদি স্যাটিসফাই হয়ে যায় তাহলে রেফার করে দেওয়া হবে যে ডিপার্টমেন্টের অল্টারনেট স্যাটিসফাই করেছে সেই ডিপার্টমেন্ট। ঠিক আছে, ফাইন। এবারে ধর এরকম যে আমার গ্র্যাজুয়েশন হয়েছে কি না সেটা আমি ফর্মে লিখবো না, অ্যাকচুয়ালি অনলাইনের ফর্মে এগুলো পসিবল না। আগে যখন অফলাইনে ফর্ম ভরা হতো তখন খাতায় কলম দিয়ে লিখতে হতো, পেন পেপার দিয়ে ফর্মটা ভরতে হতো। তো তখন তোর কাছে এই পসিবিলিটি ছিল যে আমি যতটা চাইবো ততটাই ইনফরমেশন দেবো, ঠিক আছে। তো অনেক এরকম বলতো যে আমি পুরো শুধু নাম লিখবো, টাইটেল লিখবো না, তাহলে তোর ফর্মটা অটোমেটিক্যালি কি হবে? ইনকমপ্লিট হবে, রিজেক্টেড হয়ে যাবে। বাট এখন অনলাইনে তোকে ম্যান্ডেটরি ফিল করে দিয়েছে,
মানে তুই যে ডেটাগুলো দিবি হয় সেটা কারেক্ট হবে অথবা ফলস হবে, ঠিক। বাট এখানে একটা সিচুয়েশন থাকে, তো আমাকে এটা ডিসকাস করতেই হবে, কারণ পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। সেটা কি না, আমি গ্র্যাজুয়েট হয়েছি কি না, যেটা কন্ডিশন নাম্বার 1 ছিল, রিকোয়ারমেন্ট কি ছিল যে বেসিক একটা স্টুডেন্টকে গ্র্যাজুয়েট হতে হবে। তো আমি গ্র্যাজুয়েট হয়েছি কি না সেই ইনফরমেশনটা আমি দিচ্ছি না, তো ওই জায়গাটা আমি কোয়েশ্চেন মার্ক রেখেছি। দুটোর মধ্যে ডিফারেন্স কি, যা রিকোয়ার্ড ইনফরমেশন আছে আর যেটা গিভেন ইনফরমেশন সেটা যদি স্যাটিসফাই না করে তখন হচ্ছে ক্রস লাগাবি। মানে আমাকে বলেছে গ্র্যাজুয়েট হতে হবে আর তুই ধরে নে 8 পাস, বললে আমি 8 পাস, তাহলে ইনফরমেশন স্যাটিসফাই করছে না, তাহলে আমি কি করব, ক্রস লাগাবো। বাট আমি যদি ইনফরমেশন নাই থাকে আমার কাছে তাহলে আমি কোয়েশ্চেন মার্ক দেবো। ধর আমি গ্র্যাজুয়েট হয়েছি কিনা দিইনি, কোয়েশ্চেন মার্ক, বাকি এজ আমার ধরে নে 25 বছর, আমি সিটিজেনশিপ আমার ইন্ডিয়ান, এরকম সিচুয়েশন হলো, দেন আনসার ইজ ডেটা ইনঅ্যাডিকুয়েট, ডিআই। ঠিক আছে, মানে আমি ডিসিশন নিতে পারছি না ক্যান্ডিডেটটাকে রিজেক্ট করব, সিলেক্ট করব না রেফার করব, ওই জন্য এই স্ট্যাটাসটা হয় ডিআই। ধরে নে এরকম সিচুয়েশন হলো যে একটা ডিপার্টমেন্টে কোয়েশ্চেন মার্ক, আমার এজ 30 বছর, বাট আমার কাছে শিডিউল ট্রাইবের সার্টিফিকেট আছে এন্ড 3 নম্বর ডেটাটাও আমি ফুলফিল করলাম, এই ক্ষেত্রেও আনসার কিন্তু ডেটা ইনঅ্যাডিকুয়েটই হবে। বাট সিচুয়েশনটা যদি এরকম হয়, ধরে নে আমি ইন্ডিয়া, নেপাল বা ভুটান কোথাও থেকে বিলং করি না, তখন কিন্তু আনসার আর ডেটা ইনঅ্যাডিকুয়েট হবে না, রিজেক্টেড হয়ে যাবে। মানে ডেটা ইনঅ্যাডিকুয়েটটা তখন হবে মানে বাকি ডিপার্টমেন্ট গুলো, ভালো করে দেখ, বাকি ডিপার্টমেন্ট গুলো অল থ্রু হয়ে যাবে, শুধু মেন একটা ডিপার্টমেন্টের ইনফরমেশনটা সাফিসিয়েন্ট থাকবে না, ঠিক। ঠিক আছে, বাট যদি এরকম হয় কোনো একটা ডিপার্টমেন্টের ইনফরমেশন অ্যাভেলেবেল নেই এন্ড বাকি কোথাও একটা ডিপার্টমেন্টের গো থ্রু হচ্ছে না, এই সিচুয়েশনটা যেমন দেখবি লাস্টেরটা, তখন আনসার কিন্তু এখানে আমাকে রিজেক্টেড লিখতে হবে। ঠিক আছে, তো এতগুলো সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, তোমরা বুঝে গেছো। তো পরীক্ষায় যে নোটিফিকেশন দিচ্ছে সেটা বেসিক্যালি একটা রিকোয়ার্ড ইনফরমেশন লিস্ট, তুমি যে ফর্ম দিয়ে ডেটা দিচ্ছ সেটা হচ্ছে তোমার গিভেন ইনফরমেশন। এই সমস্ত ইনফরমেশন গুলো কখন চেক হবে, অ্যাট দ্য টাইম অফ ইউর ডকুমেন্ট ভেরিফিকেশন। পুরো চ্যাপ্টারটা এই কনসেপ্টটার উপরই বেস করে বানানো। ঠিক আছে, এবারে আমরা কিছু প্রবলেমস দেখি কি রকম ভাবে কোশ্চেন হয়। আচ্ছা দেখ, এইগুলো হচ্ছে মোটামুটি অপশনস থাকে, এটা কোশ্চেন টু কোশ্চেন চেঞ্জ হয়। এবার এখানে আয়, এখানে দেখ কন্ডিশন গুলো কি লেখা আছে, বাঁ দিকে ভালো করে দেখ, নিচের স্লাইডটা, ফার্স্ট এই স্লাইডটা আগে দেখ কি লিখেছে, স্টাডি দ্য ফলোইং ইনফরমেশনস কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। কি বলছে, a bank wishes to recruit a management trainee through a reality based TV show, the candidate must fulfill the conditions given below। মানে ব্যাংক একজন ম্যানেজমেন্ট ট্রেনিং নেবে, তার জন্য কিছু কন্ডিশনস দিয়েছে, তাহলে এই যে কন্ডিশন গুলো দেওয়া হয়েছে এই কন্ডিশন গুলো হচ্ছে মেন ক্রাইটেরিয়া, পরীক্ষায় কিরকম ভাবে দেবে সেগুলো দেখে নে, কিন্তু এগুলো হচ্ছে সব মেন ক্রাইটেরিয়া। ফাইন, কটা মেন ক্রাইটেরিয়া আছে, 5টা। এবার ডান দিকে আয়, বলছে ইন কেস এ ক্যান্ডিডেট হু স্যাটিসফাইড অল দ্য কন্ডিশন এক্সেপ্ট, মানে এই 1 2 3 4 5 এগুলোর মধ্যে থেকে যদি কোনো কন্ডিশন স্যাটিসফাই না হয় তাহলে আমার কাছে কিছু অল্টারনেট ক্রাইটেরিয়া আছে, তার লিস্টটা এখানে দেওয়া আছে। এবার ভালো করে দেখ, মেন কন্ডিশন কি ছিল, 1 2 3 4 5, 5টা, বাট এখানে অল্টারনেট ক্রাইটেরিয়া গুলো কার কার জন্য অ্যাভেলেবেল দেখ, এ দিয়ে at 1 দেখতে পাচ্ছিস, এ at 1 মানে 1 নম্বরটার অল্টারনেট ক্রাইটেরিয়াটা হচ্ছে এ, মানে কেউ যদি এজ এই ডেটে দাঁড়িয়ে 35 বছরের উপরে চলে যায়, এখানে কি বলেছে, এজ নট মোর দ্যান 35 ইয়ার্স, মানে 1/3/2009 ডেটে 35 বছর ক্রস করা যাবে না, বাট কারুর এজ যদি 35 বছরের উপরে চলে যায় তাহলে তার জন্য এই অল্টারনেট ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করাতে হবে। কি বলছে, he has but has 7 years of experience in management
সো দিস কেস উইল বি রেফার টু দ্য বোর্ড অফ ডাইরেক্টর। তাহলে সবার যে অল্টারনেট থাকবে সেটা না, কার অল্টারনেট আছে, 1 নম্বরের অল্টারনেট আছে। 1 নম্বরের অল্টারনেটটা কে না এ। সিমিলারলি পরের লাইনে দেখবি at 4 আছে, মানে 4 নম্বরের অল্টারনেট আছে কি বি। তাহলে বাকি যে ডিপার্টমেন্ট 2, 3 এন্ড 5, এই তিনটের মেন কোনো কন্ডিশনের অল্টারনেট দেওয়া নেই। মানে কেউ যদি এই 2, 3, 5 এর মধ্যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই না করাতে পারে, তাহলে কিন্তু তার আর কোনো কোয়ালিফাই করার জায়গা নেই, অটোমেটিক্যালি সে রিজেক্টেড হয়ে যাবে। বাট আমার কাছে দুটো কন্ডিশনের অল্টারনেট ক্রাইটেরিয়া আছে, দ্যাট ইজ 1 যার অল্টারনেট হচ্ছে এ, এন্ড একটা হচ্ছে 4 নম্বর যার অল্টারনেট হচ্ছে বি। ঠিক, এবার দেখ এই কন্ডিশন গুলো পরীক্ষায় কি হবে, এরকম কন্ডিশন দিয়ে দেবে, এর উপর বেশ করে 5টা কোশ্চেন থাকবে। তো এই কারণে ছোট্ট করে তুই রাফ পেজে আমি যেমন উপরে লিখেছি এরকম ভাবে এগুলোকে লিখে নিতে হবে, না হলে কিন্তু করতে পারবি না, কারণ এই পুরো কন্ডিশন পড়ে পুরো ঘেটে ঘ হয়ে যাবে। ওই জন্য নিজের বোঝার সুবিধার জন্য যতটুকু লেখা দরকার সেইটুকু লিখে নিবি। তাহলে দেখ আমি এটা কি লিখেছি, এজ নট মোর দ্যান 35 ইয়ার্স অন 1/3/2009। তোরা কপিতে এগুলো লিখে নে, ঠিক আছে? কিন্তু পরের কোয়েশ্চেনটা আমি একটা কিচ্ছু বলবো না। 1/3/2009 35 বছরের বেশি হবে না। আমি কি সিম্বল দিয়েছি দেখ, লেস দ্যান অর ইকুয়ালস টু 35 ইয়ার্স। কোন ডেটে? 1/3/2009। মানে যে ডেটাগুলো ইম্পর্টেন্ট সেইগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে লিখে নেব। যেটুকুই লিখবো তাতে আমি নিজে বুঝে গেলেই হবে, আমার কাউকে বোঝানোর দরকার নেই। পরীক্ষায় তুই সলভ করবি, তুই মার্কস পাবি। তাহলে তোর বোঝার সুবিধার জন্য যেটুকু লিখলে তুই বুঝে যাবি কন্ডিশন গুলো, সেটুকু লিখবি। 2 নম্বর কন্ডিশনটা কি বলেছে, হ্যাভ সিকিউরড অ্যাট লিস্ট 60% মার্কস ইন গ্র্যাজুয়েশন। তাহলে 60% মার্কস ইন গ্র্যাজুয়েশন, ঠিক আছে? এবার কি বলছে, হ্যাভ এ পিজি ডিগ্রি ইন ম্যানেজমেন্ট ফ্রম এ গ্রেড এ ইনস্টিটিউট। তাহলে 3টে পয়েন্ট দেখ, কি ডিগ্রি? পিজি ডিগ্রি। কিসের উপর? ম্যানেজমেন্টের উপর। কোথা থেকে? না গ্রেড এ ইনস্টিটিউট। তো 3টে পয়েন্ট আমি লিখেছি দেখ, পিজি ডিগ্রি, ম্যানেজমেন্ট, গ্রেড এ ইনস্টিটিউট, বাস হয়ে গেল। হ্যাভ সিকিউরড 55% মার্কস ইন ইন্টারভিউ। ইন্টারভিউতে 55% মার্কস দরকার আছে। নেক্সট, অ্যাট লিস্ট 5 ইয়ার্স অফ ম্যানেজেরিয়াল এক্সপিরিয়েন্স, 5 বছরের ম্যানেজেরিয়াল এক্সপিরিয়েন্স। তাহলে 5টা কন্ডিশনস আমি লিখে ফেলেছি। বুঝতে পেরেছো তোমরা সবাই? এতে কোনো ডাউট আছে আমাকে বলে নাও, ডাউট থাকলে। কন্ডিশনে কারোর কোনো ডাউট নেই তো? আচ্ছা, এবারে তাহলে দেখ আমি কি করব না, এবারে হচ্ছে যে অল্টারনেট ক্রাইটেরিয়া গুলো লিখবো। কি করে লিখবো সেটা দেখতে হবে। অল্টারনেট ক্রাইটেরিয়া কি আছে না, অল্টারনেট ক্রাইটেরিয়া রয়েছে আমার at 1A। এটা বোঝ, এরকম ভাবে এগুলো দেওয়া থাকবে, তোকে বুঝতে হবে। তাহলে এ নম্বর অল্টারনেটটা কার জন্য অল্টারনেট? 1 নম্বর মেন কন্ডিশনের অল্টারনেট। ওই জন্য স্ল্যাশ দিয়ে দেখ লিখেছি এ, 1 নম্বরের পর একটা স্ল্যাশ দেওয়া আছে, স্ল্যাশ দিয়ে আমি এখানে লিখেছি কাকে? এ কে। কি বলেছে এখানে? 7 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ম্যানেজমেন্টে। তাহলে 7 ইয়ারের এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্টে লিখলাম। এরপরে কি বলেছে, so this case will be referred to board of director। মানে এই যে ডিপার্টমেন্টটার হেড হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর। মানে বোঝ যে এই কন্ডিশনটা ধরে নে ঠিক হয়েছে, এটা ঠিক হয়েছে, এটা ঠিক হয়েছে, এটা ঠিক হয়েছে, বাট এইটা ভুল হলো, বাট অল্টারনেটটা ঠিক। ভালো করে বুঝে নে। তাহলে 2, 3, 4, 5 কন্ডিশন গুলো সব স্যাটিসফাই করছে, 4টে কন্ডিশন ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। প্রবলেম হয়েছিল 1 নম্বরে। 1 নম্বরে মেন কন্ডিশনটা ফলস, অল্টারনেটটা ঠিক। তাহলে এখানে ক্যান্ডিডেটের আনসার কি হবে? রেফার টু দ্য বোর্ড অফ ডাইরেক্টরস। বোর্ড অফ ডাইরেক্টর এটা হবে তখন অ্যানসার, তখন স্ট্যাটাস হবে। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলি, ঠিক আছে? এবারে দেখ 4 নম্বরটা কি আছে, বলছে 4 নম্বরের কন্ডিশন হচ্ছে বি। বলছে অ্যাবভ বাট ইট উইলিং টু পে আ ফাইন। যদি কেউ 55% এর উপরে ইন্টারভিউ এর মার্কস না পায়, তাহলে তাকে বলছে পয়সা দিতে হবে ফর ব্রেকিং দ্য এগ্রিমেন্ট। তো বেসিক্যালি 4 নম্বর কন্ডিশন থেকে 5-এর কোনো মিল নেই। তোকে যে ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে সেইগুলো যদি স্যাটিসফাই না করে তুই অল্টারনেট চেক করবি।
অল্টারনেটে যে ইনফরমেশন গুলো চাইছে তুমি সেগুলো চেক করবে। তো 4-এর সাথে তুমি 5টা মেলাতে পারবে না। ধরে নাও কারোর নাম্বার হয়েছে 50% ইন্টারভিউতে, তাহলে মেন কন্ডিশনটা ফলস হলো, তার অল্টারনেট চেক করবে। অল্টারনেটে আবার কি বলেছে, বাট ইট উইলিং টু পে আ ফাইন ফর ব্রেকিং দ্য এগ্রিমেন্ট, মানে এরকম থাকতে হবে তাহলে যে সে পয়সা দিতে রাজি আছে কন্ট্রাক্ট ব্রেক করার জন্য, তখন তুমি এটাকে স্যাটিসফাই করতে পারবে। ঠিক আছে, কেউ ইন্টারভিউতে 50% নাম্বার পেয়েছে, বাট এটা বলে দিল যে হ্যাঁ আমি কন্ট্রাক্ট যদি ব্রেক করি তাহলে আমি পয়সা দিতে রাজি আছি, তখন এই কেসটাকে রেফার করা হবে কোথায়, চ্যানেল বোর্ড মানে সিবি, এখানে লেখা আছে দেখ চ্যানেল বোর্ড। তাহলে এই ডিপার্টমেন্টের হেডটাকে না চ্যানেল বোর্ড। ফাইন, এটা হলো পুরো কন্ডিশনটা, এরকম ভাবে তোমাকে ফ্রেম করতে হবে মেন কন্ডিশন এন্ড অল্টারনেট ক্রাইটেরিয়া। এবার কি বলছে, ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন ডিটেলস অফ আ ক্যান্ডিডেট ইজ গিভেন, আমি এখন একটা দেবো কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়েদার দ্য ক্যান্ডিডেট উইল গেট দ্য সিলেকশন অর নট। তোমাকে এটা বার করতে হবে যে 5টা অপশন থাকবে তার মধ্যে যে কি স্ট্যাটাস হবে ক্যান্ডিডেটটার। ফাইন, তুমি কিচ্ছু এখানে অ্যাজিউম করতে পারবে না, এটা মনে রাখবে, ইউ আর নট টু অ্যাজিউম এনিথিং। আর এটাও ভাববে না যে আমাকে পরে ইনফরমেশন দেবে, আজকেও মেডিকেল পড়ছে তাহলে 5 বছর পরে গিয়েও মেডিকেল পাস করে যাবে, এই ধরনের কোনো অ্যাজাম্পশন চলবে না। যা কারেন্ট স্ট্যাটাস আছে তার ওপর বেস করেই আমাকে ডিসিশন নিতে হবে যে ছেলেটাকে আমি চাকরি দেবো কি দেবো না। পরে কি হবে না, ইউ আর নট টু অ্যাজিউম এনিথিং। আর এরকমও না যে পরে কোনো ডেটা তোমাকে প্রোভাইড করা হবে, এটা যা মনে রাখবে, ঠিক আছে তো। কারণ একটা স্টুডেন্টের চাকরির সারা জীবনের ব্যাপার, তো এতটা ক্যাজুয়াল না কিন্তু। এবার দেখো বাঁ দিকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ একটা ক্যান্ডিডেট, তার স্ট্যাটাস গুলো আমি তোমাকে বলে দিয়েছি যে 1 2 3 4 5, এই 5টার মধ্যে অপশন তোমাকে সিলেক্ট করতে হবে। এবার তোমাকে ডেটাগুলো পড়তে হবে, যা যা কন্ডিশন উপরে টেবিলে দেওয়া আছে সেগুলো বার করতে হবে, কোথায় কোনটা স্যাটিসফাই হয়েছে সেটা চেক করবে, যেটা হবে না সেটাও চেক করবে। তাহলে ফার্স্ট টার্গেট কি হবে, যে মেন ক্রাইটেরিয়া গুলো দিয়েছে, মেন ক্রাইটেরিয়া গুলোকে আমাকে আগে খুঁজে বার করা, কোন কোন মেন ক্রাইটেরিয়া স্যাটিসফাই হচ্ছে কোনগুলো হচ্ছে না। যার মেন ক্রাইটেরিয়া স্যাটিসফাই হবে না সঙ্গে সঙ্গে দেখবে তার অল্টারনেটটা অ্যাভেলেবেল আছে কিনা এন্ড সেই অল্টারনেটটা স্যাটিসফাই করছে কিনা। ঠিক, বাট এরকম কখনো করো না, ধরে নাও এরকম পরীক্ষায় কোশ্চেনটা বাড়ানোর জন্য মেন ক্রাইটেরিয়াটাও দেওয়া থাকে আবার অল্টারনেটটাও দেওয়া থাকে। এবার মেনটাও ঠিক হচ্ছে, তুমি আবার অল্টারনেটটা চেক করার জন্য দৌড়াচ্ছ। আমি অল্টারনেট ক্রাইটেরিয়া তখন চেক করব যখন মেনটা স্যাটিসফাই করবে না, এটা যেন খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় ভুল করবে না কেউ। মেন যদি স্যাটিসফাই না করে দেন আমরা তার পার্সিয়াল বা অল্টারনেট ক্রাইটেরিয়াটা চেক করব। ঠিক আছে, চলো এটা চেক করো, করে বলো যে কি আনসার হবে, চ্যাটে বলবে। আর কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নাও।
বাকিটা আনসার দাও, বাকিটা আনসার দাও, এরকম করে হবে না বসে থাকলে। ক্লাসে থেকো না, ক্লাস থেকে বেরিয়ে যাও তাহলে। ক্লাসে থেকে বাইরে লাভ নেই কোনো, আনসার করো না হলে লিভ করো। এই শিঙ্কু আনসার করো, সায়নী, শিঙ্কু, জয়দেব আনসার করো। কি বলছে দেখ, কি করে করবি। ফার্স্ট আমাকে মেইন কন্ডিশন গুলো দেখতে হবে, ঠিক তো? তাহলে সাইফ হ্যাজ কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন উইথ 77% মার্কস। এবার আমার গ্রাজুয়েশনে কত দরকার ছিল মার্কস? 60%। আমার আছে কত? 77। তাহলে এটা স্যাটিসফাই করে গেল, ঠিক করে দিবি। হি obtained 68% মার্কস ইন ইন্টারভিউ। ইন্টারভিউতে কত দরকার ছিল? 55, আমার আছে 68। তাহলে 4 নম্বর কন্ডিশনটাও স্যাটিসফাই করে গেল, তাই তো? তাহলে এটাও ঠিক করে দিলি। আচ্ছা, হি হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার ইন এ সফটওয়্যার কোম্পানি ফর দ্য লাস্ট 6 ইয়ার। 6 বছর ধরে মার্কেটিং ম্যানেজার কোম্পানিতে কাজ করছে, এটা বলেছে আমাকে। 6 ইয়ার্স ধরে, ফাইন। তাহলে 6 বছর ধরে যদি ও কাজ করে, আমাকে দরকার ছিল কত? 5 বছর। বাট আমার 6 বছর আছে, তার মানে এটা স্যাটিসফাই করে গেল 5 নম্বরটা। এবারে বলছে হি হ্যাজ ডান পিজি ইন ম্যানেজমেন্ট ফ্রম এ টপ র্যাঙ্ক ইনস্টিটিউট। তাহলে 3টে কন্ডিশন ছিল, পিজি ডিগ্রি করবে, ম্যানেজমেন্টে করবে, একটা টপ র্যাঙ্ক ইনস্টিটিউট বা গ্রেড এ ইনস্টিটিউট থেকে করবে, স্যাটিসফাই করলো। এবার বলছে হি ওয়াজ বর্ন 31 ডিসেম্বর 1975। ওর ডিওবি কত? 31 ডিসেম্বর 1975, 31 ডিসেম্বর 1975। এবার তোকে এটা ক্যালকুলেট করতে হবে যে এই ডেটে দাঁড়িয়ে 1-3-2009 দাঁড়িয়ে ওর বয়স 35 বছরের কম না বেশি, সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে তুই এই ডেটের সাথে 35 বছর আগে যোগ করে দে, বা আর একটা জিনিস করতে পারিস, আমি বলে দিচ্ছি দেখ। তোকে তো অনেক অঙ্ক করতে হবে, তো তুই কি করবি? 01-03-2009 থেকে 35 বছর মাইনাস কর। কত পাবি রে? বলতো ভ্যালুটা কত পাবি? 0103, ইয়ারটা কত হবে বল? 2009 থেকে 35 মাইনাস করলে কত হবে? 74 হবে না 84 হবে? বলদি বল, না অন্য কিছু হবে? 2009 মাইনাস 35। হ্যালো, শুনতে পাচ্ছিস কি পাচ্ছিস না তোরা? কি রে, হ্যাঁ স্যার। কত হবে এটা বিয়োগ করলে? 2009 থেকে 35 বছর স্যার 74, 1974। 1974 হবে। তার মানে 1-3-1974 পরে যদি কেউ জন্মায়, তাহলে তার বয়স লেস দ্যান অর ইকুয়ালস টু 35 হবে। বুঝে গেছিস? তাহলে এই লোকটা জন্মেছে কবে? 31 ডিসেম্বর 1975, যে 1974 সালের পরে। তার মানে এর বয়স এখন 35 বছরের কম বা সমানে আছে, কমে আছে। তাহলে 1-2-3-4-5 সব কটা কন্ডিশন স্যাটিসফাই হলো। তো আমি এখানে আনসার অপশন নাম্বার 1, ক্যান্ডিডেট ইজ টু বি সিলেক্টেড, এটা লিখে দেবো। বুঝলে কিনা বলো, না বুঝতে পারলে বলো। কোনো ডাউট আছে এই কোশ্চেনটায়? তাহলে এজ ক্যালকুলেশনটা ওরকম ভাবে করবি, এজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা এবার দেখ, এবারের কোশ্চেনটা হচ্ছে এইটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে?
পরে কোয়েশ্চেনটা দিচ্ছি, এটা বড় এক পরীক্ষার মতো করে এটা দেওয়া, 1 থেকে 5টা কোয়েশ্চেন আছে দেখ। এই যে দা ক্যান্ডিডেট দিয়ে 1 2 3 4 দেখতে পাচ্ছিস, এগুলো 1 2 3 4, তারপরে আবার এই স্লাইডে রয়েছে 5 6 7, এই 7টা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। তাহলে খাতায় এই মেন ক্রাইটেরিয়া গুলো আগে লিখবি ছোট করে করে। আর নিচে দেখ কন্ডিশন এক্সেপ্ট যেগুলো দেওয়া আছে এ আর বি করে, এগুলো হচ্ছে অল্টারনেট ক্রাইটেরিয়া। ঠিক আছে, আগে এই কন্ডিশন গুলো সব খাতায় লেখো। তাহলে আমি এটা বলে দিলাম, 7টা মেন ক্রাইটেরিয়া, আর কন্ডিশন নাম্বার 3 আর 6 এর জন্য দুটো অল্টারনেট ক্রাইটেরিয়া আছে। মানে 3 আর 6 এর পাশে একটু করে বেশি জায়গা রাখবি। ঠিক আছে, 7টা মেন ক্রাইটেরিয়া, কন্ডিশন নাম্বার 3 আর কন্ডিশন নাম্বার 7 এর দুটো অল্টারনেট ক্রাইটেরিয়া আছে, 3 এর জন্য একটা, 7 এর জন্য একটা। ঠিক আছে, এই টেবিলটাকে বানাও। তারপরে আমি অপশনস দেবো, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, সব থেকে বেটার এটাই হয়। স্ক্রিনশট নিয়ে নাও, নাও এটার স্ক্রিনশট নাও। প্রথম পেজ, হয়েছে? হ্যাঁ স্যার। পরের পেজটা নাও। নাহলে বারবার বলবে স্যার দেখান দেখান। আর এইটা হচ্ছে লাস্ট পেজটা, এটাও নাও। এখানে অপশনস গুলো দেওয়া আছে, আর লাস্টের দুটো লাইন খুব ইম্পর্টেন্ট, যেখানে বয়সের ব্যাপারটা একটু কিছু বলা আছে। তো এই 3টে স্লাইড থেকে আগে পুরো টেবিলটা বানাও। টেবিলটা বানানো কমপ্লিট হলে আমি তারপরে কোয়েশ্চেন গুলো তোমাদের শো করবো একে একে, তোমরা আনসার দেবে চ্যাটে। ঠিক আছে, বানাও এবার, টেবিলটা বানাবে ভালো করে।
স্যার কন্ডিশনস গুলো লেখা হয়ে গেছে। হয়ে গেছে? দেখো এরকম আসবে সিচুয়েশনটা, মিলিয়ে দেখে নাও। সবার লেখা হয়ে গেছে কমপ্লিট? সবার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা বলবে, চ্যাটে আনসার দাও, প্রাইভেট চ্যাটে। সিলেক্ট রিজেক্টেড হচ্ছে না, ডেটা ইনঅ্যাডিকুয়েট হচ্ছে? ভালো করে চেক করো, গড়বড় করবে না কিন্তু। সবকিছুই দেওয়া আছে, কন্ডিশনস দেওয়া আছে, কি ইনফরমেশনস দিচ্ছে ক্যান্ডিডেটের সেটাও গিভেন আছে। শুধু শুধু দেখবে আর ডেটাগুলো চেক করো, কোনো সলিউশনের তো ব্যাপার নেই।
পুরোটাই দেওয়া, কন্ডিশনস, রিকোয়ার্ড ইনফরমেশন দেওয়া, গিভেন ইনফরমেশন দেওয়া, জাস্ট দেখো আর ট্যালি করো যে হ্যাঁ কি কি দিচ্ছে কি না, ভুলভাল আনসার করবে না একদম। ডেটা এনআইডি কোড হবে অপশন নাম্বার 1। 1 নম্বর ইনফরমেশনটা দেওয়া নেই। ডুয়েটটা করো।
ডুয়েটের আনসার কি এসছে? সিলেক্টেড। বলো ডুয়েটের আনসার কি এসছে? স্যার সিলেক্টেড ঠিক আছে, ডুয়েটটা। Select করো।
3 का आंसर कितना है? 3। 10 एडिक्वेट? वाह। 4 बनाओ, 4।
চারেরটা কি এসছে বোর্ড অফ ডাইরেক্টর সিংকু বিওডি বোর্ড অফ ডাইরেক্টর এখানে আছে না ভিপিআর আছে কোন কন্ডিশনটা হচ্ছে ভিপিআর হবে তো থার্ড কন্ডিশনটা স্যাটিসফাই করছে বোর্ড অফ ডাইরেক্টর তো এখানে নেই হ্যাঁ হ্যাঁ স্যার এটা বুঝেছি ভিপিআর ওটা আগেরটা স্যার দিয়ে ফেলেছিলাম। হ্যাঁ রেফার টু ভিপিআর চারেরটা অপশন নাম্বার 2 আসবে 5 করো
কি এসছে 5-এর কোশ্চেন আনসার? অপশন নাম্বার 3। প্রেসিডেন্ট অফ রিক্রুটমেন্ট। বাহ, সবার এসছে তো? বাড়িতে ভালো করে তাহলে এগুলো একটু প্র্যাকটিস করে নিবি। তা বাড়িতে যত করবি তত কম টাইমে করা যায়, এখানে একটু বেশি টাইম লাগে, কন্ডিশন গুলো লেখালেখি করা ঝামেলা। ঠিক আছে, চলো বাই।